আসসালামু আলাইকুম স্টুডেন্টস। সরকারি বাংলা কলেজের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি রুমানা শবনম, প্রভাষক, রসায়ন বিভাগ, সরকারি বাংলা কলেজ। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। যাদের শারদীয় উৎসব ছিল তারা খুব আনন্দের সাথে সেই উৎসব পালন করেছো। তো আজকে 11:20 থেকে আমাদের একটা ক্লাস শিডিউল আছে, কেমিস্ট্রি ক্লাস। আমি তোমাদের সাথে এই ক্লাসে থাকবো। আমরা এর আগে 13 তারিখে আমাদের একটা ক্লাস হয়েছিল। সেই ক্লাসটার পরে তোমাদের সাথে আমার আজকে আরেকটা ক্লাস, মাঝখানে পুজোর ছুটিটা ছিল তোমাদের। তো 13 তারিখের ক্লাসে আমরা একদম নতুন করে শুরু করেছি একটা চ্যাপ্টার, প্রথম পত্রের রসায়নের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। এই চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম। তো আমি সেই চ্যাপ্টারেরই যেই ক্লাসটা নিয়েছি সেটার উপর একটু রিভিউ করে আমরা আজকের টপিকে চলে যাব। তো আশা করি তোমাদের অলরেডি মনে আছে আমরা কি পড়েছি, কেননা এগুলো তোমাদের অ্যাকচুয়ালি এসএসসি লেভেলে পড়েছো, এখানে এসে একটু এলাবোরেটেড হয়ে পড়ছো, একটু বেশি ব্যাখ্যায় পড়ছো, একটু বেশি ডিটেলে জানতে পারছো। তো সেই হিসাবে আমরা গত ক্লাসে পড়েছিলাম পরমাণুর গঠন সম্পর্কে, একটা পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায় এবং সেগুলোর নাম, সেগুলো কত প্রকার, সেই সম্পর্কে জেনেছিলাম। সেকেন্ডলি পড়েছিলাম আমরা আইসোটোপ, আইসোটোন, আইসোবার সম্পর্কে। থার্ডলি পড়েছি আমরা রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড মডেল বা যেটাকে আমরা সৌর মডেল নামেও পরিচিত আছে। রাদারফোর্ড মডেলের মতবাদগুলো কি ছিল, তার সীমাবদ্ধতা কি ছিল, তার প্রয়োগটা কি ছিল। রাদারফোর্ড মডেল 1903 পর্যন্ত, বোরের মডেল আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত খুবই একটা পপুলার, মোস্ট অ্যাকসেপ্টেড একটা মডেল ছিল। কিন্তু বোরের মডেল আসার পর জানা যায় যে না, রাদারফোর্ড মডেলের চেয়েও বেটার একটা মডেল প্রেজেন্ট করেন বোর। বোরের পোস্টুলেটস গুলো কি কি ছিল? বোর 3টা পয়েন্ট বলেছিলেন। নাম্বার 1, পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো কি করতে থাকে? রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরতে থাকে। এই ঘোরাটা কেমন? এই ঘুরছে যে পথটাকে ঘিরে, যে পথটার উপর দিয়ে ইলেকট্রনগুলো ঘুরছে, সেই পথটাকে বোর মডেল নাম দিয়েছিলেন শক্তি স্তর বা কক্ষপথ। নাম্বার 2 ছিল এই ঘূর্ণনরত অবস্থায় তাদের কৌণিক ভরবেগ, অর্থাৎ কৌণিক ভরবেগ, ভরবেগ মিন্স এমভি, কৌণিক যখন চলে আসে তখন রোটেশনাল আর এর মানটা চলে আসে। কৌণিক ভরবেগ mvr ইকুয়ালস ছিল h/2π এর একটি সরল গুণিতক। এটা ছিল আমাদের দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত কি ছিল? পরিভ্রমণরত অবস্থায় ইলেকট্রন সমূহের মধ্যে ইলেকট্রন সমূহ কি করতে পারে? একটা স্তর থেকে আরেকটা স্তরে যেতে পারে। ইদার আপওয়ার্ড, উপরের দিকে উঠতে পারে, অথবা ডাউনওয়ার্ড, নিচের দিকে নামতে পারে। এখন এই যে উপরে উঠে গেল বা নিচে নেমে গেল, এই সময় শক্তির পার্থক্যটা কতটুকু হবে? ওই দুই শক্তি স্তরের শক্তির পার্থক্যই হচ্ছে ওই প্রয়োজনীয় শক্তির পরিমাণ, যে উপরে উঠতে কতটুকু শক্তি লাগবে বা নিচে নামতে কতটুকু শক্তি লাগবে। যেমন ধরো 1 নম্বর স্তরে আছে, সেখান থেকে 2 এ উঠবে, তাহলে 2 এর শক্তি মাইনাস 1 এর শক্তি ইকুয়ালস টু দ্য নেসেসারি অ্যামাউন্ট অফ এনার্জি টু ট্রানজিট। ওকে, আচ্ছা, আশা করি তোমরা অলরেডি জয়েন করছো, আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং বোর্ডে লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। একটু কমেন্ট সেকশনে তোমাদের অ্যাটেন্ডেন্স তো অবশ্যই জানাবে। অ্যাটেন্ডেন্সের সাথে যদি কেউ একজন একটু জানিয়ে দাও যে সাউন্ড অ্যান্ড ভিডিও ইজ ওকে, আমার জন্য একটু ইজি হয়, কনফার্মেশন হয়। আচ্ছা, আমি তাহলে আজকে মেইন পড়াতে শুরু করি। আজকে আমরা কি কি টপিক পড়বো আগে আমি সেটা একটু নোট তোমাদেরকে বলছি। আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে, বাই দ্য ওয়ে আজকে ডেট হচ্ছে 1 তারিখ, আজকে লেকচার নাম্বার 2। L2 মিন্স লেকচার 2। আমরা এর আগে নাম্বার 1 লেকচার করেছি, আজকে লেকচার 2। একটু লেকচার নাম্বারটা মেনশন করলে তোমার জন্য ইজি হবে, যে তুমি কোনোটা যদি মিস করে থাকো বা কোনো একটা টপিক তোমার কাছ থেকে সামহাউ মিস হয়ে যায়, ইউ ক্যান ফাইন্ড ইট আউট। ওকে, আচ্ছা, চ্যাপ্টার 2 পেপার 1 কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, বা আমরা এটাকে বাংলায় বলবো কি? গুণগত রসায়ন। আচ্ছা, তো আজকে টপিক হচ্ছে কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা, আউটবাউ নীতি, হুন্ডের নীতি, পলির নীতি। এই 4টা জিনিস আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ছোট ছোট 4টা জিনিস, অ্যাকচুয়ালি না। কোয়ান্টাম নাম্বারটা একটা ভাস্ট একটা টপিক, এটাই আমাদের অনেকটা সময় লাগবে এটা নিয়ে একটু ডিসকাস করতে। তো ফার্স্টে আমরা চলে যাই কোয়ান্টাম নাম্বার কি। কোয়ান্টাম নাম্বারটা কি?
কোয়ান্টাম নাম্বার কি? আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্স নামক একটা টার্ম আছে সায়েন্সে, তোমরা জানো অলরেডি, ফিজিক্স কেমিস্ট্রি দুটোর মধ্যেই এটা খুবই একটা প্রচলিত একটা টার্ম, কোয়ান্টাম বলবিদ্যা, কোয়ান্টাম মেকানিক্স। তো কোয়ান্টাম মেকানিক্সে দেখা যায় যে ইলেকট্রনগুলো যখন ঘুরছে নিউক্লিয়াসের চারিদিকে রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরছে, এই ঘোরার অবস্থায় এই যে শক্তি স্তরটা, এই শক্তি স্তরের একটা, এটা তো একটা পথ তাই না, যার মধ্যে দিয়ে সে ঘুরছে। তো এই পথটা বা এই কক্ষপথটাকে বা শক্তি স্তরটাকে একটা নির্দিষ্ট আকার আছে, সেটা ছোট হতে পারে, তার একদম ক্ষুদ্র হতে পারে, তার থেকে একটু বড় হতে পারে, তার থেকে একটু বড়, যেগুলো আমরা কোনোটাই খালি চোখে দেখতে পাই না, সবই আমরা মাইক্রোস্কোপিক্যাল বলছি, মানে খুবই আলট্রা মাইক্রোস্কোপিক্যালি এগুলো দেখতে হয়। তো সেখান থেকেও দেখা যায় যে শক্তি স্তরগুলোর আকার আছে। যেমন ধরো একটা পরমাণুর 6টা ইলেকট্রন, তার যে আকার, আর আরেকটা পরমাণুর 16টা ইলেকট্রন, তার আকার ডেফিনেটলি বড় হবে, রাইট? তাহলে এই যে আকারের একটা পার্থক্য হলো। আবার ইলেকট্রনগুলো যখন ঘুরছে, তার যে অরবিটালসগুলো বা তার যে কক্ষপথগুলো, কক্ষপথের বা কক্ষপথের বা অরবিটালের মানে যেগুলো থাকে, সেগুলোরও আকৃতির বিভিন্ন পরিবর্তন হতে পারে, কোনোটা রাউন্ড শেপ, কোনোটা ডাম্বেল শেপ। তো এইগুলোর উপর ভ্যারি করে এই দুটো পয়েন্ট। মোরওভার, একটা ইলেকট্রন যখন ঘুরছে তখন সে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। একটা চার্জিত কণা যখন ঘুরতে থাকে তখন সে তার মধ্যে একটা বিদ্যুৎ ক্ষেত্র, একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তো ওটাকে যদি আমি ত্রিমাত্রিক ভাবে একটা বিন্যাস করতে যাই, তাহলে তার একটা ভিন্ন ওরিয়েন্টেশন পাওয়া যায়। তাহলে একটা পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন সমূহ পরিভ্রমণরত অবস্থায় শক্তি স্তরের আকার, আকৃতি, তাদের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনটা যে ঘুরছে, ইলেকট্রনটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, এই যে সবগুলো তথ্য আমি যার মাধ্যমে পেতে পারি বা যেই রাশির সাহায্যে এই সবগুলো তথ্যকে প্রকাশ করা যায়, তাকে বলা হয় কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম নাম্বার কি? একটি পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন পরিভ্রমণরত অবস্থায় শক্তি স্তরের আকার, আকৃতি, তার ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের স্পিন বা ঘূর্ণন দিক যেই সংখ্যা বা যেই রাশির সাহায্যে প্রকাশ করা যায়, তাকে আমরা কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা বলি। তাহলে কোয়ান্টাম সংখ্যা কি, কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা কি, আমি কিন্তু সংজ্ঞাটা তোমাদেরকে বলে দিলাম, তারপরেও তোমরা বই থেকে দেখবে। বাই দ্য ওয়ে, আশা করি বাই দিস টাইম তোমরা বই কিনে ফেলেছো। আমি তোমাদেরকে কতগুলো বইয়ের নাম বলেছিলাম, এর মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা কিনে নেবে বলেছিলাম। হাসান পাবলিকেশনসের হাজারি নাকসারের বই, নাবিশা পাবলিকেশনসের ইকবাল মুইজ স্যারের বই, অক্ষরপত্র প্রকাশনীর লিঙ্কন স্যারের বই, কবির স্যারের বই, এর মধ্যে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই কিনে নিবে, ঠিক আছে? আচ্ছা, সবাইকে অ্যাটেন্ডেন্স দিচ্ছ? আচ্ছা, হাবিবুর রহমান, থ্যাংক ইউ জানানোর জন্য যে সাউন্ড অ্যান্ড ভিডিও ওকে। আমি এটাই এক্সপেক্ট করছিলাম যে কেউ একজন একটু কনফার্ম করলে আমার জন্য ভালো হয়। আচ্ছা, তাহলে এবার আমরা কোয়ান্টাম নাম্বার সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম, কোয়ান্টাম নাম্বার কি। এবার বলি আমরা কোয়ান্টাম নাম্বারের প্রকারভেদ, কোয়ান্টাম নাম্বার কত প্রকার। এই কোয়ান্টাম নাম্বারকে 4 ভাগে ভাগ করা যায়, 4 রকমের আছে কোয়ান্টাম নাম্বার। নাম্বার 1, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমি কোয়ান্টাম নাম্বারকে সংক্ষেপে কিউএন লিখছি, বারবার কোয়ান্টাম সংখ্যা লেখার সময় নষ্ট হচ্ছে। সংক্ষেপে প্রধান কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা ইংলিশে বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। একে প্রকাশ করা হয় এন দ্বারা, স্মল এন। নাম্বার 2, সহকারী, প্রধানের পরে সহকারী কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা বলছি অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। একে প্রকাশ করা হয় স্মল এল। খেয়াল করো, কোয়ান্টাম নাম্বারগুলো কিন্তু আমরা সব স্মল লেটারে প্রেজেন্ট করছি, এন এল। নাম্বার 3 নাম্বার হচ্ছে আমাদের চৌম্বক কোয়ান্টাম নাম্বার বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটাকে প্রকাশ করা হয় এম দ্বারা। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার বা ইংলিশ আমরা বলছি স্পিন কোয়ান্টাম নাম্বার। একে প্রকাশ করা হয় এস দ্বারা।
সবগুলোই কিন্তু দেখো একটু, সবগুলোই হচ্ছে আমাদের স্মল লেটার, এন এল এম এস, সবগুলোই আমাদের স্মল লেটারে প্রেজেন্ট করতে হয়। আচ্ছা, এবারে আমরা একটু এগুলোর ব্যাখ্যায় চলে যাই। কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, এটা দ্বারা কি বোঝা যায়? কোয়ান্টাম নাম্বার এন দ্বারা বোঝা যায় বা প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝা যায় যে ইলেকট্রনগুলো যখন ঘুরছে, যে কক্ষপথগুলোতে ঘুরছে সেই সংখ্যাটাই হচ্ছে এন। অর্থাৎ যদি দুটো কক্ষপথ থাকে তাহলে এন এর মান হবে 2, যদি তিনটি কক্ষপথ থাকে তাহলে এন এর মান হবে 3। অপোজিট আমরা বলতে পারি, ভাইস ভার্সা বলতে পারি, এন এর মান যখন 1 তার মানে কক্ষপথ একটি, এন এর মান যখন 2 কক্ষপথ দুটি। এখন এই এন এর মান 1 2 3, বাই দ্য ওয়ে আশা করি তোমরা এটা লিখে ফেলেছো। আজকের ক্লাসে কিন্তু অবশ্যই সবাই খাতা কলম নিয়ে বসবে, কেননা আমি অঙ্ক করতে দেব। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা n, এর উপর একটু বলি আমরা যে এই যে ইলেকট্রনগুলো ঘুরছে, সরি এটাই, এই যে ইলেকট্রনগুলো ঘুরছে, কেন্দ্র নিউক্লিয়াস, তার দুই পাশে ইলেকট্রন, তার চতুর্পাশে ইলেকট্রনগুলো ঘুরছে। এই ঘূর্ণনরত অবস্থায় আমরা কি বলতে পারি, মোট কক্ষপথ কয়টি? এখানে দুটি, তার মানে n equals to 2। n এর মান 1 2 3 4 অনেক হতে পারে, সে অনুযায়ী এদেরকে বলা হয় k l m n and so on। এরপর যদি আরো থাকে o p এরকম হবে। আচ্ছা, তাহলে আমরা n এর মানের উপর ডিপেন্ড করে কোয়ান্টাম নাম্বার, সরি n এর মান 1 2 3 4 এর এভাবে ডিপেন্ড করে বলতে পারি k শেল, l শেল, m শেল, n শেল। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বোঝাতে পারি, যে কক্ষপথের আকার সম্পর্কে বলতে পারি, যে কক্ষপথে মোট কয়টি শক্তি স্তর আছে, তার আকারটা কেমন হবে, সেটা বোঝানোর জন্য আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। এরপরে যাই আমরা, সেকেন্ড অপশন কি ছিল আমাদের, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার বা এল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝা যায় যে এই যে ইলেকট্রনগুলো ঘুরছে যখন, তার ইলেকট্রনগুলো তো একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, মানে ইলেকট্রন পাওয়ার সর্বোচ্চ সম্ভাব্য স্থানকে বলা হয় অরবিটাল। আর যে কক্ষপথের উপর তারা ঘুরছে সেই কক্ষপথটিকে বলা হয় অরবিট। তাহলে আমরা দুটো নতুন টার্মস জানছি, অরবিট অ্যান্ড অরবিটাল। এটার রিলেটেড আমি বলবো, আগে কোয়ান্টাম নাম্বারটা টোটাল শেষ করে নিই, সিকোয়েন্স ব্রেক করতে চাচ্ছি না। কোয়ান্টাম নাম্বার কমপ্লিট করে আমরা অরবিট অ্যান্ড অরবিটাল সম্পর্কে একটু জানবো। আচ্ছা, তাহলে অরবিটালটা কি? ইলেকট্রন পাওয়ার একটা মোস্ট প্রবাবল একটা প্লেস, যে এইখানে ইলেকট্রন আমি পাবো। ঠিক আছে, খুব সিম্পলি যদি আমরা একটু চিন্তা করি, একটা রোডের উপর দিয়ে গাড়ি চলাচল করছে, তাই না? একটা গাড়ি বা একটা বাসকে যদি আমাকে পেতে হয়, বাসকে যদি আমি অ্যাভেল করতে চাই, আমি যদি একটা বাসে চড়তে চাই, তাহলে আমাকে কোথায় থাকতে হবে? রাস্তায় দাঁড়িয়ে থাকলে বাসটা আমি উঠতে পারবো? এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু একটা স্টপেজ আছে, তাই না? বাস স্ট্যান্ড বা বাস স্টপেজ, ওই স্টপেজে গেলে কিন্তু আমি ওই ট্রান্সপোর্টটাতে উঠতে পারবো বা অ্যাভেল করতে পারবো। ঠিক আছে, ইলেকট্রনের ব্যাপারটাও ঠিক তাই। ইলেকট্রন এই কক্ষপথে ঘুরছে ঘুরছে, কিন্তু কোন জায়গায় তুমি ইলেকট্রনটাকে পাবে সেটা তুমি স্পেসিফিক্যালি বলতে পারো না, কক্ষপথের এই জায়গাটায় বা ওই জায়গাটায়। যেখানটায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাকে বলা হয় অরবিটাল। The most probable place of finding an electron is known as orbital. Clear for all? আচ্ছা, এবার আমরা অরবিটাল থেকে কোয়ান্টাম সংখ্যা এল সম্পর্কে জানি। এই যে ইলেকট্রনগুলো ঘুরছে না, এই অরবিটালের বাংলা অর্থটা হচ্ছে উপশক্তি স্তর। অরবিট বা শক্তি স্তর সম্পর্কে আমরা জেনেছি, এখন যেটা বলছি সেটা হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটাল। এই অরবিটালে ইলেকট্রন গুলো যখন ঘুরছে, এই অরবিটাল গুলোর বিভিন্ন রকমের শেপ আছে। এতক্ষণ তো আমরা আকার সম্পর্কে জেনেছি, ছোট বড় মাঝারি যাই হোক। এবার জানবো তার আকৃতিটা সম্পর্কে, সে কেমন আকৃতির, গোলাকার, বর্গাকৃতির, চতুর্ভুজ আকৃতির, নাকি ষড়ভুজাকার, নাকি একটা লম্বা শেপের, নাকি একটা ডিম্বাকৃতি বা ওভাল শেপের, কেমন শেপ হবে, সেই শেপটা যেটা দিয়ে জানা যায় সেটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল। এই এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। n এর মান যা হবে তার থেকে 1 কম পর্যন্ত এল এর মান হবে, এবং এই এল এর উপর ভিত্তি করে 4টি অরবিটাল সম্পর্কে জানা যায়। অরবিটাল 4টি। এর আগে আমরা কি দেখেছি, যে অরবিট এর মান নামগুলো দেখেছি, কে এল এম এন, এগুলো হচ্ছে কি শক্তি স্তরের সংখ্যার উপর ভিত্তি করে। একটা শক্তি স্তর হলে এ কে, দুটো হলে এল, তিনটা হলে এম,
চারটা হলে n, এভাবে হয়েছে। এবার আমরা অরবিটালের বেলাও এরকম দেখতে পাবো। এদের বেলায় নামটা হচ্ছে s p d f। এই s দ্বারা বোঝানো হয় স্ফেরিক্যাল বা স্ফেয়ার। এক এক জায়গায় এক এক রকম আছে, কোথাও বলা আছে স্ফেয়ার, কোথাও বলা আছে স্ফেরিক্যাল। আবার সেকেন্ডলি বলা হয় পি দ্বারা বোঝানো হবে। এনি আইডিয়া কেউ বলতে পারে কিনা দেখি? এস পি ডি এফ, চারটা অরবিটালের নাম আমরা জানতে পারবো। এস পি ডি এফ এর মধ্যে এস দ্বারা বোঝানো হবে অ্যাকচুয়ালি, কোন বইতে আছে স্ফেরিক্যাল, আবার আমি ইকবাল মুহিত স্যারের বইতে পেয়েছি এটা শার্প। তাই আমি, যেহেতু তোমরা ইকবাল মুহিত স্যারের বই অনেকে ফলো করবে, তাই এটার নাম আমি এখানে বই অনুযায়ী লিখে দিচ্ছি শার্প। পি তে বোঝানো হয় প্রিন্সিপাল, ডি তে বোঝানো হয় ডিফিউজ, আর এফ তে বোঝানো হয় ফান্ডামেন্টাল। এই হচ্ছে চারটা নামের আদ্যক্ষর দিয়ে আমরা চারটা অরবিটাল জেনে গেলাম, এসপি ডিএফ। এখন এই এসপি ডিএফ অনুযায়ী এদের এল এর মানগুলো আমরা নির্ণয় করি। যখন n equals to 1, তখন l equals to কত হবে? 1 minus 1 equals to 0, রাইট? তার মানে এখানে অরবিটাল সংখ্যা কতটি? একটি অরবিটাল। এল এর মানের উপরে ভিত্তি করে তুমি বলতে পারবে মোট কতটি অরবিটাল আছে। আচ্ছা, নাম্বার 2, n এর মান যখন 2 হবে তখন l এর মান কত হবে? 0 1। তাহলে কয়টি অরবিটাল? দুইটি অরবিটাল। n এর মান যখন 3 হবে তখন l এর মান হবে 0 1 2। তার মানে অরবিটাল হচ্ছে তিনটি। না, অ্যাকচুয়ালি অরবিটাল তিনটি না, তিন রকমের অরবিটাল। এখানে এক রকমের অরবিটাল, এখানে দুই রকমের অরবিটাল পাবো, এখানে তিন রকমের অরবিটাল পাবো। এটা তিনটি বলতে পারছি না, রকম বলতে পারছি। এবার দেখি n equals to 4 হলে l equals to 0 1 2 3, তার মানে 4, এখানে টি না বলে এক রকম, দুই রকম এবং এখানে 4 রকম অরবিটাল আমরা পেয়ে গেলাম। n এর মান যখন 1 হয় তখন এক ধরনের অরবিটাল পাবো। n এর মান 2 হলে, যেহেতু l এর মান 2 হয়ে 0 1 দুই রকম পাচ্ছি সংখ্যা, তার মানে অরবিটাল হচ্ছে দুই রকমের। l এর মান যখন 3 রকম হয়ে যাচ্ছে তখন অরবিটাল পাচ্ছি 3 রকমের। l এর মান যখন 4 রকমের হচ্ছে তখন অরবিটালও পাচ্ছি আমরা 4 রকমের। তাহলে আমাদের কাছে মোট কয় রকমের অরবিটাল জানা আছে? 4 রকমেরই। দেখো s p d f, অর্থাৎ যখন n এর মান 1 হয় তখন আমরা শুধুমাত্র কি অরবিটাল পাবো? s অরবিটাল। দেখো একটি অরবিটাল, এক রকম অরবিটাল পাবো, সেটা হচ্ছে অনলি s। এই কথাটা কি বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো পরেরটা বোঝা কিন্তু খুব সহজ হয়ে যাবে। একটু খেয়াল করো, n এর মান যখন 1 হয় l এর মান তখন 0 হয়ে যায় এই সূত্র অনুযায়ী। তাহলে সেই সময় আমরা কি পাই? এক রকমের অরবিটাল পাই। শূন্য তো একটি সংখ্যা, একটা কাউন্ট করতে হবে তবে কি, তাহলে এক রকমের অরবিটাল পাই। n এর মান যখন 2 হয় তখন আমি l এর মান পাচ্ছি 0 1, অর্থাৎ দুই রকমের অরবিটাল। n এর মান যখন 3 হচ্ছে তখন আমি পাচ্ছি l এর মান 2, অর্থাৎ 0 1 2, অর্থাৎ তিন রকমের অরবিটাল। আর n এর মান 4 হলে আমি পাচ্ছি 4 রকমের অরবিটাল। আমার কাছে অরবিটাল কিন্তু আছেও মোট 4 রকমেরই। তার মানে যখন n equals to 1 হবে, যেহেতু মাত্র এক রকমের অরবিটাল পাই, তখন কি পাবো? শুধু s রকমের অরবিটাল। অর্থাৎ শক্তি স্তরের সংখ্যা যখন 1 তখন অরবিটাল হবে মাত্র s অরবিটাল, অন্য কোনো অরবিটাল হবে না। নাম্বার 2, n এর মান যখন 2 হয় তখন l এর মান হবে 0 1, তখন আমরা কয় রকমের অরবিটাল পাবো? দুই রকমের, s p। দেখো s p যখন 3 হচ্ছে তখন আমরা পাচ্ছি তিন রকমের অরবিটাল। তাহলে প্রথম দিকে আসি s p d, ওখানে জায়গা নাই তাই আমি এই পাশে লিখছি। আর 4 রকমের যখন পাচ্ছি তখন হয়ে যাচ্ছে s p d f। এবার এই সকল তথ্যকে কাজে লাগিয়ে আমরা একটু আরেকটু এলাবোরেট করে লিখতে পারি। দেখো, আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কারো নোট করার থাকলে করে নাও, আমি জাস্ট 20 সেকেন্ডস টাইম দিচ্ছি, লিখে নাও।
আই থিঙ্ক তোমাদের নোট ডাউন করা হয়ে গেছে। তাহলে আমরা এর পরের এটা ডিটেইলটাই যাই। আচ্ছা, আমরা কি বললাম একটু আগে, যে এল এর মানের উপর ভিত্তি করে আমি কি করে বলতে পারবো মোট কত রকমের অরবিটাল আছে। এটা এই কোয়ান্টাম নাম্বারটা যত সুন্দরভাবে তুমি ক্যাপচার করতে পারবে, আমি তোমাকে অ্যাসিওর করছি এই চ্যাপ্টারের এক সেট কোয়েশ্চেন কোয়ান্টাম নাম্বার বেসড থাকে। কোয়ান্টাম নাম্বার, বর্ণালী, কিছু ম্যাথমেটিক্যাল টার্মস, এই রিলেটেড এক সেট কোয়েশ্চেন থাকে। তুমি এটাকে যদি ক্যাপচার করতে পারো, ট্রাস্ট মি, এর পরের টপিকগুলো তোমার কাছে খুবই ইজি লাগবে এবং সহজেই তুমি এক সেট কোয়েশ্চেন ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবে। আপকামিং কলেজের পরীক্ষাগুলোতেই হোক আর বোর্ড এক্সামেই হোক, তুমি ইজিলি এটা অ্যান্সার করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা বলি এল এর 4টা মান পেলাম আমরা। এল এর মান কি কি পেলাম? 0, 1, 2, 3। এল এর মান যখন 0 হয় তখন কোন অরবিটালটা হয়? এস অরবিটাল। এল এর মান যখন 1 হয় তখন হয় কি অরবিটাল? পি অরবিটাল। এল এর মান যখন 2 হয় তখন হয় ডি অরবিটাল, এবং এল এর মান যখন 3 হয় তখন আমরা পাচ্ছি এফ অরবিটাল। তাহলে এখান থেকে আমরা যদি আবার একটু এনটাকেও কাউন্ট করি, এন এর মান 1 হলে এল এর মান হবে 0, এন এর মান 2 হলে এল এর মান হবে 0, ব্র্যাকেটে রাখছি আমি 0, কারণ 0 থেকে 1 পর্যন্ত, তাই আমি 0টাকে ব্র্যাকেটে রাখছি। আবার n এর মান যখন 3 হয় তখন l এর মান কত হবে? 0, 1, 2, 0 থেকে n এর এক দাগ আগ পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2। n এর মান যখন 4 হবে তখন হবে 0, 1, 2, 3। বেসিক্যালি আমরা শর্টকাটে যদি বলি s equals to 0, sorry, l equals to 0 means s orbital, l equals to 1 means p orbital, l equals to 2 means d orbital, l equals to 3 means f orbital। দেখো তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? প্লিজ কমেন্ট বক্সে তোমার কোয়ারি থাকলে অবশ্যই লিখে দাও। আমি ক্লাসের মাঝে মধ্যেই চেষ্টা করব চেক করার, তাছাড়াও ক্লাসের পরেও আমি চেষ্টা করি অ্যান্সার করে দেওয়ার। অত্যন্ত প্রয়োজনীয় টপিকগুলোই শুধু তোমরা কমেন্ট বক্সে লিখবে, যে আমি এটা বুঝতে পারিনি বা এমন প্রশ্ন হলে কি করব, এই জাতীয় ছাড়া প্লিজ কোনো কোয়েশ্চেন করো না। আজকের ক্লাস রিলেটেড কোয়েশ্চেন হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল আমাদের কোয়ান্টাম নাম্বার এল সম্পর্কে, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে ব্যাখ্যা বা ডিটেইল, যে অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বারটা কি। আচ্ছা, যদি এই পর্যন্ত আমরা পারি, এবার চলে যাই আমরা এম এর পাশে। আমি একটু এম সম্পর্কে লিখছি, বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সম্পর্কে জানতে হলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান হবে 0 থেকে +- l পর্যন্ত, অর্থাৎ এল এর মান যা হবে তার প্লাস সংখ্যাটাও নিতে হবে, মাইনাস সংখ্যাটাও নিতে হবে, আর মিডলে কাকে রাখতে হবে? 0। অর্থাৎ এক্ষেত্রে যদি l equals to 0 হয়, মানে s অরবিটালের জন্য, তাহলে m এর মান কত হবে? m equals to 0। l equals to 1 হয়, তাহলে m কি হবে? 0 তো ফিক্সড, 0 হবেই, 0, আর l এর মানের প্লাস ধরতে হবে, মাইনাসটাও ধরতে হবে, অর্থাৎ +1 - 1। বুঝতে পারছো? এটা খেয়াল করো, l এর মান যা হবে m এর মান হবে তার 0 এবং +- l এর মান যদি 5ও হয় তাহলে m এর মান হবে 0 +- 5। 5টা +5 হবে, 5টা পজিটিভ সংখ্যা হবে, 5টা নেগেটিভ সংখ্যা হবে। যেমন l এর মান 1 ধরেছি আমি, তার মানে একটা পজিটিভ 1, একটা নেগেটিভ 1, মিডলে কাকে প্লেস করব? 0। ওকে, এবার আমরা বলছি l equals to যদি 2 হয় তাহলে কি হবে? 0 তো মাস্ট কমন, 0 কে আমার রাখতেই হবে, 0, তারপরে কি বলবো? 2। 2 মানে কি? 0 থেকে 2 পর্যন্ত যেতে যে কয়টা সংখ্যা হবে সেই কয়টা সংখ্যারই প্লাস এবং মাইনাস উভয়ই আমাকে কাউন্ট করতে হবে। অর্থাৎ 0 পরে কি হয়? 1 হয়, 2 হয়, তাই না? কিন্তু আমরা কি বলেছি? প্লাস মাইনাস, তাই এখানে হবে +1 +- 1 +- 2। তাহলে মোট কয়টা সংখ্যা হলো দেখো? 0 +1 -1 +2 -2, মোট 5টা। এবার যাই আমরা l equals to 3 হলে কি হবে? l equals to 3 হলে কয়টা সংখ্যা পাচ্ছি? 0, 1, 2, 3।
0 1 2 3। 0 তো 0, এর তো কোনো প্লাস মাইনাস কিছু নাই। 1 এর জন্য হবে প্লাস মাইনাস, 2 এর জন্য হবে প্লাস মাইনাস, 3 এর জন্য হবে প্লাস মাইনাস। তাহলে মোট কয়টা হলো দেখো তো? 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3, মোট 7টা। তাহলে এখানে এই m দ্বারা বলতে পারবো আমরা মোট কতটি অরবিটাল আছে। তাহলে একটু খেয়াল করে আসি বিগিনিং থেকে, n দ্বারা কি বলতে পেরেছিলাম? মোট কয়টি শক্তি স্তর আছে, রাইট? n থেকে আমরা l তে গেলাম, l দ্বারা আমরা কি বলতে পেরেছিলাম? l দ্বারা বলতে পেরেছিলাম যে এই শক্তি স্তরগুলোর মধ্যে কয়টি করে অরবিটাল, কয় রকম করে অরবিটাল আছে। প্রথম শক্তি স্তরে 1 রকমের অরবিটাল, দ্বিতীয় শক্তি স্তরে 2 রকমের অরবিটাল, তৃতীয় শক্তি স্তরে 3 রকমের অরবিটাল, চতুর্থ এবং সো অন কি হচ্ছে 4 রকমের অরবিটাল। যদিও এখন অনেক বিজ্ঞানী একটা নতুন রকমের অরবিটালের কথা বলছেন যেটা জি দ্বারা প্রকাশ করা হবে, বাট এটা সম্পর্কে এখনো তোমাদের সিলেবাসে কিছু ইনক্লুড হয় নাই, তাই আমরা ওই ব্যাপারে যাব না। তোমাদের মনে হতে পারে বইয়ে একটা অরবিটাল আছে জি, ম্যাডাম তো কিছু বললেন না, কিন্তু না, ওটা তোমাদের সিলেবাসে এখনো ইনক্লুড হয়নি, তাই আমরা ওই অরবিটালটা সম্পর্কে কিছু বলছি না। যাই হোক, আমরা আমাদের পড়ায় ব্যাক করি। চারটা কি কি পেলাম? এস সেকেন্ডলি আমরা কি বলেছিলাম? অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। সেটা দ্বারা আমরা কি বুঝতে পেরেছি? যে মোট একটা শক্তি স্তরে মোট কত রকমের অরবিটাল থাকতে পারে, এল এর মানটা নির্ণয় করতে পেরেছি। নাম্বার 3 তে কি ছিল আমাদের? এম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটা কেন হচ্ছে বলো তো? কারণ ইলেকট্রনগুলো যখন ঘুরছে না, ঘুরতে ঘুরতে তারা একটা চতুর্দিকে নিজেদের চারদিকে একটা বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে ফেলে, বৈদ্যুতিক একটা ক্ষেত্র তৈরি করে ফেলে এবং তারা একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে ফেলছে। তো এই সময় তাদের মধ্যে কিছু তাদের ত্রিমাত্রিক বিন্যাসের উপর কিছু ভিন্ন ভিন্ন অনুযায়ী আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার জানতে পারি। এবং এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দ্বারা কি বের করা যায়? যে একটা শক্তি স্তরে মোট কতগুলো অরবিটাল আছে। এল দ্বারা বুঝেছিলাম কত রকমের অরবিটাল আছে, আর এম দ্বারা বুঝতে পারছি কতগুলো অরবিটাল আছে। ওকে, এটা যদি আমরা বুঝে থাকি, এটা আমরা একটা শর্টকাট সূত্র বলে দিই। সূত্রটা হচ্ছে 12 প্লাস 1। এটা একটি সূত্র, 2l প্লাস 1 দ্বারা কি বের করতে পারি আমরা? m এর মান বের করতে পারি। m এর মান বের করার জন্য সবচেয়ে সহজ সূত্র হচ্ছে 12 প্লাস 1। এটাও ব্যবহার করতে পারো, এটাও ব্যবহার করতে পারো। যেমন ধরো l এর মান যখন 0, 2 ইনটু 0 প্লাস 1, তাহলে m এর মান কত? 1। অর্থাৎ মানে এখানে মোট কয়টা পেলাম আমরা? একটা শক্তি স্তর, মানে একটা অরবিটাল পাবো। যেমন m = 0 দ্বারা কি বুঝিয়েছি আমরা? এখানে মোট অরবিটাল সংখ্যা একটি, এখানে মোট অরবিটাল সংখ্যা 3টি, এইখানে মোট অরবিটাল সংখ্যা 5টি, এখানে 7টি। এবার দেখো মানগুলো বসিয়ে দেখি। l এর মান 0 বসাই। l এর মান যদি 0 হয়, 12 প্লাস 1, l = 0 হলে 2 ইনটু 0 প্লাস 1 = 1, মানে একটি অরবিটাল। l = 1 হলে 2 ইনটু 1 প্লাস 1 কত হবে? 3, তিনটি অরবিটাল। l = 2 হলে 2 ইনটু 2 প্লাস 1, 5টি অরবিটাল। l = 3 হলে 2 ইনটু 3 প্লাস 1 = 7টি অরবিটাল। মোট কয়টি অরবিটাল আমরা পেলাম দেখো? তাহলে চতুর্থ শক্তি স্তর পর্যন্ত মোট কতটি অরবিটাল পাওয়া যায়? 3 আর 1 4, 5 9 এর সাথে 16। এই ছিল আমাদের 16টা অরবিটাল সম্পর্কে ধারণা। এবার প্রত্যেকটা অরবিটালে মোট কয়টা করে ইলেকট্রন থাকে এটা কি আমরা জানি? আমরা জানি, কিন্তু তবু আমি আবার একটু বলছি। প্রতিটি অরবিটালে বিপরীতমুখী দুটো করে ইলেকট্রন থাকে। একটা ইলেকট্রন থাকে আপওয়ার্ড বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আরেকটা থাকে ডাউনওয়ার্ড ঘড়ির কাঁটার দিকে। যখন ইলেকট্রনগুলো ঘুরে ঠিক তারা এইভাবে ঘুরতে থাকে, অর্থাৎ একজন ঘুরে যে ক্ষেত্রটা তৈরি করে আরেকজন তার বিপরীতে ঘুরে সেই ক্ষেত্রটাকে ক্যান্সেল আউট করে দেয়, অর্থাৎ কাটাকাটি, তোমাদের ভাষায় কাটাকাটি করে দেয়, ক্যান্সেল আউট করে দেয়। তার মানে একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করছে, আরেকটা ইলেকট্রন বিপরীত দিকে ঘুরে সেই বৈদ্যুতিক ক্ষেত্রটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। এই জন্যই একটি পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। যখনই তাতে জোড় সংখ্যক ইলেকট্রন থাকছে, তারা কি করছে? আর সেখানে কোনো চার্জ
থাকছে না। এই জন্য আমরা বলছি একটি পরমাণু চার্জ নিরপেক্ষ, কেননা তাতে ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান থাকে, প্লাস মাইনাসে এমনিতেও কাছাকাছি। মোরওভার ইলেকট্রনগুলো যখন ঘুরছে তারা কি করছে, যে ক্ষেত্রটা একজন তৈরি করে সেটা আরেকজন সেটা নষ্ট করে দেয়। এই জন্য এর মধ্যে কোনো চার্জ আমরা দেখতে পাই না। আচ্ছা, তাহলে আমরা এল এর মান থেকে কি করে এম এর মান পাওয়া যায়, এবং এম কতটি পেলাম, মোট 16টা এম পেলাম। প্রত্যেকটা অরবিটালের মধ্যে আমরা যদি অরবিটালকে একটা বক্স আকারে দেখাই, একটা ইলেকট্রন থাকবে আপওয়ার্ড, একটা থাকবে ডাউনওয়ার্ড। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে প্রথমটা, আর একটা ঘড়ির কাঁটার বিপরীতে। অর্থাৎ একটি অরবিটাল সর্বোচ্চ 2টি ইলেকট্রনকে কি করতে পারছে, ধারণ করতে পারছে, রাইট? তাহলে 16টা অরবিটাল মোট কয়টা ইলেকট্রনকে ধারণ করতে পারবে? 16 into 2 equals to 32টি, রাইট? আর একটা সূত্র আমরা জানি, ক্লাস 10 এ পড়েছো, ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। 2n²। আমরা এতক্ষণ পর্যন্ত n এর মান কত ধরেছি? 1 2 3 4 পর্যন্ত পড়েছি না? তার মানে চতুর্থ শক্তি স্তর পর্যন্ত আমরা কাউন্ট করে দেখিয়েছি। তার মানে 2n² কে আমরা বলতে পারি 2 into 4²। 4² means 16 into 2 32। দেখো তো দুটো মিলে গেল কিনা? তার মানে আমরা সূত্র দিয়েও যেভাবে প্রমাণ করতে পারছি, আগে তোমাদের এসএসসি লেভেল পর্যন্ত যেটুকু ছিল সেখান থেকেও কিন্তু একই প্রমাণটাই করতে পারছি। জাস্ট তোমাদেরকে একটু ক্লিয়ার কনসেপ্টের জন্য এই ডিটেইলটা দেখানো হলো। ওকে, তাহলে আমাদের এন এল এম সম্পর্কিতও ধারণা হয়ে গেল। এবার আমরা একটু এস সম্পর্কে ধারণা নিই। এসটা কেন, এসটা কি? এস মিন্স স্পিন কোয়ান্টাম নাম্বার, কি সংক্ষেপে বলছি আমরা এস। স্পিন কোয়ান্টাম নাম্বারে কি হয়, এই যে একটা ইলেকট্রন ঘুরছে চতুর্দিকে, যখন ঘুরে ইলেকট্রনের তো নিজস্ব একটা অক্ষ আছে, তাই না? সে কি সোজাভাবে ঘুরছে নাকি নিজের চতুর্দিকেও সে ঘুরছে? আমরা ক্রিকেট খেলায় স্পিনার দেখি, তাই না? স্পিনারের কি হয়, কি কেন তাকে আমরা স্পিনার বলি? স্পিনার যখন বলটা থ্রো করে তার বলটা কিভাবে আসতে থাকে, বলটা নিজেও কিন্তু একটু ঘুরতে ঘুরতে আসছে। নর্মালি যে কোনো বোলার যখন বল থ্রো করছে বলটা আসছে, নর্মালি বলটা আসবে তোমার দিকে, অভিকর্ষ ত্বরণ অনুযায়ী আসবে, বা একটা গতিবেগ অনুযায়ী, ফিজিক্সের কথায় যে একটা গতিবেগ দিয়েছে তাকে আমি, সেই অনুযায়ী সে আসবে। কিন্তু স্পিনারের বলটা কি হবে, বলটা নিজেও ঘুরতে ঘুরতে আসবে। স্পিন টার্মটা কিন্তু তোমরা ক্রিকেট খেলার স্পিনার থেকে জানো, তাহলে স্পিনিংটাও এখানেও ঠিক তাই। দেখো কেমিস্ট্রির মধ্যে ঠিক এইভাবেই আমরা ইলেকট্রনটাকে স্পিনিং বুঝাবো, যে ইলেকট্রনটা যখন চতুর্দিকে ঘুরছে, ঘোরার অবস্থায় ইলেকট্রনটা নিজেও গোল গোল ঘুরছে, এই ঘূর্ণনটাকে বলছি আমরা স্পিনিং। এবং এই ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকেও হতে পারে, ঘড়ির কাঁটার বিপরীতেও হতে পারে। তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। এটা দ্বারা কি বোঝানো হয়, এটা যদি একটা অক্ষ হয় তাহলে সে এই গতিতে সে ঘুরছে, মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, তার অক্ষ অনুযায়ী সে বিপরীতে ঘুরছে। আবার তার অক্ষটা যদি ডাউনওয়ার্ড হয় তাহলে সে এই অনুযায়ী ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। যখন সে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তখন তার মান হয় প্লাস হাফ, আর যখন সে ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন তার মান হয় মাইনাস হাফ। তাহলে এস এর মান অলওয়েজ ফিক্সড, কি কি সেটা, প্লাস হাফ এন্ড মাইনাস হাফ। স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে সবচেয়ে সহজ, এর দুটো নির্দিষ্ট মান প্লাস হাফ মাইনাস হাফ। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস হাফ, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে প্লাস হাফ। তাহলে আমরা চারটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম। চারটা কোয়ান্টাম সংখ্যা আমাদের কি কি ছিল, এস চারটা কোয়ান্টাম সংখ্যা ছিল আমাদের এন এল এম এস। এন তে বুঝিয়েছি প্রধান কোয়ান্টাম সংখ্যা, যার দ্বারা কি বলতে পারি, একটি শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা করতে পারি, মোট কতটি শক্তি স্তর আছে সেখানে এন এর মানের উপর ভিত্তি করে বলতে পারবে তুমি মোট কতটি শক্তি স্তরে ইলেকট্রনগুলো পরিভ্রমণরত আছে। তারপরে কি বলেছি, এল। এল দ্বারা বুঝাচ্ছি আমরা অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এর দ্বারা আমরা কি বলতে পেরেছিলাম, এই যে অরবিটে ইলেকট্রনগুলো ঘুরছে, ঘূর্ণনরত অবস্থায় মোট কত রকমের অরবিটাল আছে, অর্থাৎ প্রথম শক্তি স্তরে কয়টা অরবিটাল, দ্বিতীয় শক্তি স্তরের জন্য কয়টা অরবিটাল, তৃতীয় শক্তি স্তরের জন্য কয়টা অরবিটাল, বা চতুর্থের জন্য কয়টা, আমরা এটা বের করতে পারছি সেকেন্ড অপশন, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। থার্ডলি আমরা কি বলেছি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দ্বারা আমরা কি বের করতে পারি, মোট কতগুলো অরবিটাল আছে। এল দ্বারা বুঝেছিলাম কত রকমের
এম দ্বারা বুঝছি মোট কতগুলো আছে। আচ্ছা, সংখ্যাটা, কোয়ান্টাম অরবিটালের এক্সাক্ট সংখ্যাটা। নাম্বার 4 কি ছিল? স্পিন কোয়ান্টাম নাম্বার। এটা দ্বারা কি বুঝতে পারি? ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4 ধরনের কোয়ান্টাম নাম্বার সম্পর্কে জানা হলো, তাদের তাৎপর্য জানা হলো। এটা রিলেটেড তোমাদের বইয়ে একটা সুন্দর চার্ট দেওয়া আছে, চার্টটা তোমরা বইয়ে দেখতে পারো। বোর্ডে চার্টটা আমি হয়তো কমপ্লিটলি আঁকতে পারবো না, মানে স্পেস হবে না, প্লাস অলরেডি আমি তোমাদের এটা বলে দিয়েছি, আমি ছোট ছোট ভাগে ব্যাখ্যা করেছি যখন, তখনই এটার চার্টের পার্ট বাই পার্ট আমি তোমাদেরকে তুলে ধরেছি। তারপরে বলছি তোমরা একটু বই থেকে চার্টটা দেখে নিলে তোমাদের কাছেই ভালো লাগবে। তাহলে আমরা এবার একটা সাম আপ করি যে 4টা অরবিটালকে মোট কত ভাগে লেখা যায়। যখন n এর মান 1 হবে তখন আমরা পাবো শুধু 1s অরবিটাল। n এর মান যখন 2 হবে তখন পাবো আমরা 1s 2s। n এর মান যখন 3 হবে তখন আমরা কয় রকমের অরবিটাল পাওয়ার কথা? n এর মান 3 মানে l এর মান 0 1 2, 3 রকমের অরবিটাল পাওয়ার কথা। অর্থাৎ এখানেই তো হবে 2s 2s 2p, আচ্ছা 3 তো সরি ভুল করে ফেলেছি, 2s 2 3s 3p 3d। n এর মান যখন 4 হবে 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f। যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব ঠিক দেখো এইভাবে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো হবে। তার মানে ইলেকট্রনগুলো বিন্যাস দেখাতে হলে আমরা হয়তো আজকের ক্লাসে এটা কমপ্লিট করতে পারবো না, কিন্তু তবু আমি জাস্ট তোমাদের এই চার্টটা দেখালাম, এটা অলরেডি তোমাদের অনেকেরই জানা। তবু বলছি ইলেকট্রন সমূহ কিভাবে যাচ্ছে n এর মানের উপর ডিপেন্ড করে। দেখো আমরা 4 রকম অরবিটাল লিখলাম। যখন n এর মান 1 হয় তখন শুধুমাত্র এক রকম অরবিটাল পাওয়া যায়। n এর মান 2 হলে 2 রকমের অরবিটাল পাওয়া যায়, 3 হলে 3 রকমের অরবিটাল পাওয়া যায়, 4 হলে 4 এন্ড অ্যাবভ 4 রকমের অরবিটাল পাওয়া যায়। তাহলে আমরা 4 রকমের অরবিটালের সম্পর্কে জেনে নিলাম। এবার যাই আমরা একটা মোস্ট কমন কোয়েশ্চেন, অরবিট এন্ড অরবিটালের পার্থক্যটা কি? ডিফারেন্স বিটুইন অরবিট এন্ড অরবিটাল। অরবিট কি, অরবিটাল কি? ওই যে একটু আগে বললাম যে একটা রাস্তায় গাড়ি চলাচল করছে, আমি একটা গাড়িতে উঠতে চাই, কিন্তু আমি সেই রাস্তাটাকে বলতে পারবো অরবিট। আর গাড়িটায় আমি যদি উঠতে চাই, গাড়িটা উঠতে যাওয়ার জন্য আমার সবচেয়ে কনভেনিয়েন্ট প্লেস হবে সেই গাড়িটার স্ট্যান্ড বা স্টপ, রাইট? তাহলে সেটাই হচ্ছে আমার অরবিটাল। অর্থাৎ একটা নিউক্লিয়াসের চতুর্দিকে যখন ইলেকট্রন ঘুরছে, ঘূর্ণনরত অবস্থায় ওই পথটাকে বলছি আমি অরবিট। আর ইলেকট্রন পাওয়ার যে সমূহ সম্ভাবনাময় যে জায়গাটা, সেটাকে বলছি আমরা অরবিটাল। তাহলে অরবিটটা কি? ওই পথ, আর অরবিটালটা হচ্ছে ইলেকট্রন পাওয়ার সমূহ সবচেয়ে বেশি সম্ভাবনাময় স্থান। এই হচ্ছে অরবিট আর অরবিটালের বেসিক পার্থক্য। অরবিটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কে এল এম এন এই দ্বারা, বড় হাতের আই মিন ক্যাপিটাল লেটারে প্রকাশ করি। অরবিটালকে প্রকাশ করি এস পি ডি এফ এই দ্বারা প্রকাশ করি। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো লিখে দিচ্ছি আমরা কে এল এম এন আর এখানে বলছি এস পি ডি এফ। অরবিটের আকার সবসময় গোলাকার, গোল গোল পথে ঘুরবে। অরবিটালের বেলায় কিন্তু তা না। অরবিটালের বেলায় কয়েক রকমের আছে। এস অরবিটালের একরকম শেপ, পি অরবিটালের একরকম শেপ, ডি অরবিটালের একরকম শেপ, এফ অরবিটালের একরকম শেপ। এখন আমরা এই 4টা অরবিটালের শেপ সম্পর্কে একটু জানবো। এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আই মিন খতে প্রায় আসে ডি অরবিটালের চিত্র আঁকার জন্য। তাহলে আমরা একটু জেনে নেই। এস অরবিটাল বলেছিলাম আমরা কি? শার্প। এস অরবিটালটা গোলাকার, পি অরবিটালটা একটা ডাম্বেলের মতো। যখন আমরা পি অরবিটাল 3 রকম পাই,
এটা হচ্ছে আমাদের px। আবার যখন আমরা y অ্যাক্সিসে দেব, এটা হচ্ছে আমাদের py, আরেকটা হবে pz। অর্থাৎ যখন আমরা z অ্যাক্সিসে দিব, এটা হবে শুধু y, আমরা কেন pz লিখেছি, y z, এটাকে বলছি আমরা pz। তাহলে আমরা তিন রকমের অরবিটালের চিত্র দেখছি p এর জন্য, px, py, pz। x অ্যাক্সিস বরাবর px, y অ্যাক্সিস বরাবর py, z অ্যাক্সিস বরাবর pz। এই তিনটার পরে আছে আমাদের d অরবিটালের। d অরবিটালে কয় রকম হবে দেখি, বের করি তো আমরা d অরবিটাল। d এর জন্য l এর মান কত হয় মনে করে দেখো, আমরা লিখেছিলাম s p d f 0 1 2 3, তার মানে l এর মান 2। l যদি 2 হয় তাহলে m কত হবে, 2 × 2 + 1। একটু আগে সূত্রটা করেছি 12 + 1, এই সূত্র অনুযায়ী l এর মান 2, 2 × 2 + 1, মোট 5টি রকম অরবিটাল পাওয়া যাবে। মোট 5 রকম অরবিটাল। এই 5 রকম কি কি, dxy, dyz, dzx, dx² - y², dz²। আমি দূরে দূরে লিখছি চিত্রটা বুঝাবো বলে। dxy যখন হবে তখন কি হবে, x অ্যাক্সিস আর y অ্যাক্সিসের মধ্যে হবে। এটা যদি y হয় এটা হবে x। dyz যদি হয় তাহলে কি হবে, সরি ভুল হলো, dyz যদি হয় তাহলে এটাকে ধরি আমি z অ্যাক্সিস, এটাকে যদি y অ্যাক্সিস ধরি তাহলেও ঠিক একই চিত্র, খালি আমি অ্যাক্সিস গুলোর নাম চেঞ্জ করে দিয়েছি। দেখো zx যখন হবে তখন এটাকে z, এটাকে x বলি, এই হচ্ছে dxy, yz, zx, তিনজনেরটা পাওয়া গেল। এবার dx² - y², এটা একটু ভিন্ন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি xy অ্যাক্সিসের উপর দিয়ে যাচ্ছে, রাইট, লোকগুলো। আর dz²টা আরো সহজ, এটার বেলায় হবে এরকম একটা অরবিটাল z অ্যাক্সিস বরাবর, একে মনে হচ্ছে পিছন থেকে আরেকটা অরবিটাল এভাবে কভার করে রাখছি, সেটাকে বলছি আমি dz²। এই হচ্ছে আমাদের 5টা অরবিটাল সম্পর্কে আমরা জানলাম d এর, dxy, dyz, dzx, dx² - y², dz²। এই হচ্ছে আমাদের d অরবিটালের 5 রকম অরবিটাল। তাহলে আমরা মোট আজকে কি কি পড়লাম, আমাদের ক্লাস টাইমটা শেষ হয়ে যাচ্ছে, এইজন্য আমি আজকের ক্লাসটাকে একটু সামারাইজ করি, আজকের ক্লাসটাকে আমরা র্যাপ আপ করি। কি কি পড়েছি, প্রথমত পড়েছি আমরা কোয়ান্টাম নাম্বার কি, কোয়ান্টাম নাম্বারের সংজ্ঞা, কোয়ান্টাম নাম্বারের প্রকারভেদ, 4 রকম কোয়ান্টাম নাম্বার, প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বারের ডিটেইল পড়লাম আমরা। n দ্বারা প্রধান কোয়ান্টাম সংখ্যা, l দ্বারা সহকারী, m দ্বারা ম্যাগনেটিক এবং s দ্বারা স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম। এই 4টা দ্বারা একটা পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের অবস্থান, তার কেমন অবস্থা, ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত আছে, এটা ক্লিয়ারলি জানা যাবে, ক্লিয়ারলি ব্যাখ্যা করা যাবে, ঠিক আছে। কিংবা ইলেকট্রনের বিন্যাস দেখেও আমরা বলতে পারবো মোট কতটি ইলেকট্রন কোন অরবিটালে কয়টা আছে, এটাও জানা যাবে। তারপরে কি পড়লাম আমরা, অরবিটালগুলোর চিত্র, p s p d। f অরবিটালের চিত্র আমি তোমাদের পড়াচ্ছি না, কেননা ইট ইজ নট ইন ইউর সিলেবাস। শুধু তোমাদের s p d তিনটি অরবিটালের চিত্র পড়লেই, চিত্রের জন্য, অরবিটাল চিত্রের জন্য s p d এনাফ। s অরবিটালের চিত্র জীবনেও আসে না, p অরবিটাল আসে, d অরবিটাল বেশি করে আসে অনুধাবনমূলক প্রশ্নে। তাহলে আমরা আজকের ক্লাসকে এখানেই শেষ করছি। আশা করি আমরা নেক্সট ক্লাসে কিছু ম্যাথমেটিক্যাল টার্মস ক্লিয়ার করব, কিছু অঙ্ক করব, কিছু সেটের অঙ্ক নির্ণয় করা শিখবো। এই যে কোয়ান্টাম সংখ্যা আজকে পড়ালাম না, নেক্সট ক্লাসে আমি কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করতে দেব। আর হ্যাঁ, আর একটা অনুরোধ,
তোমরা সবাই টিনেজার, তোমাদের বয়সটাই একটু ভিন্ন। এই বয়সে তোমাদের অনেক কিছুই শুধুই ভালো লাগে, যে এটা সাইড ইফেক্টটা কি সম্পর্কে তোমরা খুব একটা চিন্তা করো না। তোমাদের সাময়িক টেম্পোরারি কিছু মোহ বা ভুল হয়ে যায়। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মাদক। মাদকের হাতছানি সব জায়গাতেই আছে। তোমাকে অনেকেই অনেক রকম প্রলোভন দেখাবে, তুমি কখনোই এই প্রলোভনে আকৃষ্ট হবে না। আমার তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমরা যারা একাদশ শ্রেণীতে আছো বা দ্বাদশ শ্রেণীতে উঠবে নেক্সট ইয়ার, তোমরা প্লিজ নিজেদেরকে এই রকমের কোনো হাতছানি থেকে নিজেদেরকে সাবধানে রাখবে। নিজেদেরকে নিজের পরিবারের জন্য, বন্ধু বান্ধবের জন্য, সর্বোপরি নিজের জন্য যে কোনো রকমের হাতছানি, মাদকের ন্যায় ভয়াবহ কোনো হাতছানি থেকে নিজেকে দূরে রাখবে। তুমি একমাত্র একা ব্যক্তি নও, তোমার পিতা মাতা আছে, তোমার ভাই বোন আছে, তাদের কথা চিন্তা করে হলেও তোমাকে নিজেকে এই রকমের যে কোনো খারাপ প্রলোভন থেকে নিজেকে সামলাতে হবে। এটাই তো উপযুক্ত বয়স নিজেকে কন্ট্রোল করার, নিজের সম্পর্কে একটা পার্সোনালিটি গ্রো করার, রাইট? সুতরাং আমি সবার কাছে অনুরোধ করব, আমার ছাত্রছাত্রী তোমাদেরকে আমি ভালোবেসে অনুরোধ করছি, তোমরা মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাই অবগত থাকো এবং কোনো রকম প্রলোভন বা হাতছানিতে সাড়া দিবে না। ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।